বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব ৫ দশকেরও বেশি সময়ের পরীক্ষায় গড়ে ওঠা এক নির্ভরতার নাম। পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার দৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে সময়ের পরিক্রমায় এ সম্পর্ক আজ পৌঁছেছে কৌশলগত অংশীদারিত্বের অনন্য উচ্চতায়। উন্নয়ন, প্রযুক্তি, অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতির বহুমাত্রিক গল্প নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ঢাকা বেইজিং এক্সপ্রেস। চ্যানেল 24 এবং চায়না মিডিয়া গ্রুপ CMG'র যৌথ প্রযোজনায় আমরা তুলে ধরছি দুই দেশের অগ্রযাত্রা, সম্ভাবনার সব গল্প। সঙ্গে আছি আমি সামিয়া সেহরিস আলম। বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রতি হয়ে গেল 25তম চাইনিজ ব্রিজ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। বক্তৃতা, ভাষা দক্ষতা ও সাংস্কৃতিক পরিবেশনায় প্রতিযোগীদের প্রাণবন্ত লড়াই শেষে বিচারকদের রায়ে এবারের আসরে সেরা হয়েছেন তাসমিয়া রহমান। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে বিশ্বমঞ্চের চূড়ান্ত পর্বে অংশ নিতে চীনে যাচ্ছেন তাসমিয়া। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত বর্ণিল এই আয়োজন নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চীনা গান, নৃত্য ও বক্তৃতা পরিবেশনায় এভাবেই প্রাণবন্ত হয়ে ওঠে বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তন। লাল সোনালি সাজে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সে আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় 25তম চাইনিজ ব্রিজ চীনা ভাষা দক্ষতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। বক্তৃতা আর প্রতিভা প্রদর্শনের 2 রাউন্ডের এই লড়াইয়ে মেধার সাক্ষ্য রাখেন 11 জন প্রতিযোগী। সাবলীল চীনা উচ্চারণে কেউ শোনালেন 2 দেশের বন্ধুত্বের গল্প, কেউ আবার নজর কাড়লেন ঐতিহ্যবাহী পারফরম্যান্সে। চীনের শিক্ষা মন্ত্রণালয়ের সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ এডুকেশন অ্যান্ড কোঅপারেশনের সহযোগিতায় ঢাকার চীনা দূতাবাস এই অনুষ্ঠানের আয়োজন করে। এবারে মূল আয়োজক হিসেবে দায়িত্ব পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট। এছাড়াও সহ আয়োজক হিসেবে যুক্ত ছিল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এবং শান্ত মারিয়াম হংহ কনফুসিয়াস ক্লাসরুম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান এবং চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং। এছাড়াও বিভিন্ন কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ নেন। প্রতিযোগিতার শেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিচারকদের রায়ে 25তম আসরের শিরোপা জিতে নেন তাসমিয়া রহমান। প্রথম রানার আপের গৌরব অর্জন করেন আমিনাতুন তায়েবা এবং দ্বিতীয় রানার আপ হন আদুন রেজওয়ান নাইম। আমি খুবই আনন্দিত। একটা মাস হচ্ছে আমাদের এত পরিশ্রম করা হয়েছিল, তো এই পরিশ্রমের ফলাফলটা অবশেষে পেয়েছি। ভালোই লাগছে, কিন্তু একটু খারাপ লাগছে যে আমার এবং চ্যাম্পিয়নের মার্কসের পার্থক্য 0.2। অনুষ্ঠানের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন, ভাষা কেবল বুলি নয়, বরং এটি 2 দেশের মানুষের হৃদয়ের সেতুবন্ধন। তরুণরাই আগামী বিশ্বের নির্মাতা। ভাষার মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও বন্ধুত্ব গড়ে তুলে তারা আরও সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করতে পারে। আজকের প্রতিযোগীরা শুধু বিজয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে না, তারা 2 দেশের মধ্যে ভাষা, সংস্কৃতি ও বন্ধুত্বের এক শক্তিশালী সেতুবন্ধন গড়ে তুলছে। বিজয়ী তাসমিয়ার সামনে এখন নতুন চ্যালেঞ্জ। লাল সবুজের প্রতিনিধি হয়ে তিনি পাড়ি জমাবেন চীনে, লড়বেন বিশ্বমঞ্চের চূড়ান্ত লড়াইয়ে। বাংলাদেশের রাজধানী ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার ICCB-তে পর্দা নামল বাংলাদেশ চীন সবুজ বস্ত্র প্রদর্শনী 2026-এর। পরিবেশ বান্ধব বস্ত্রশিল্প, সবুজ প্রযুক্তি এবং টেকসই উৎপাদন ব্যবস্থার প্রসারে আয়োজিত এই প্রদর্শনীতে অংশ নেয় 66টি প্রতিষ্ঠান। এর মধ্যে চীনা প্রতিষ্ঠানই ছিল 30টিরও বেশি। এ ধরনের আয়োজন আগামীতে 2 দেশের সম্পর্ককে আরও মজবুত করবে বলে আশাবাদী চীন ও বাংলাদেশের ব্যবসায়ীরা। বাংলাদেশের রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার ICCB-র ভেতরে বাইরে চীন ও বাংলাদেশের মানুষের পদচারণা, বস্ত্রশিল্পের প্রযুক্তির ঝলক আর ভবিষ্যতের শিল্পভাবনার এক মিলন মেলা। 3 দিন ধরে চলা বাংলাদেশ চীন সবুজ বস্ত্র প্রদর্শনী 2026 যেন শেষ বেলায়ও বলে গেল আগামীর পোশাক শিল্প হবে আরও সবুজ, আরও টেকসই।
আইসিসিবিতে আয়োজিত এই প্রদর্শনীর পর্দা নামল শনিবার। পরিবেশ বান্ধব বস্ত্রশিল্প, সবুজ প্রযুক্তি এবং টেকসই উৎপাদন ব্যবস্থার প্রসারে আয়োজিত এই প্রদর্শনীতে এক ছাদের নিচে অংশ নেয় মোট ৬৬টি প্রতিষ্ঠান। এর মধ্যে প্রায় ৩০টি ছিল চীনের। মেলায় অংশ নেওয়া চীনা ব্যবসায়ীরা জানিয়েছেন ইতিবাচক অভিজ্ঞতার কথা। চীনের পাশাপাশি বাংলাদেশেও আমাদের পোশাক কারখানা আছে, আর মেলার প্রথম দিন থেকেই আমরা ভালো সাড়া পেয়েছি। অনেকে খোঁজ খবর নিয়ে আমাদের স্যাম্পল ঘুরে ঘুরে দেখেছেন। সব মিলিয়ে দারুণ কেটেছে এবারের আয়োজন। বাংলাদেশ ও চীনের যৌথ সহযোগিতায় দেশের বস্ত্র ও পোশাক শিল্প আগামী দিনে আরও এগিয়ে যাবে বলে আশাবাদী তারা। চীনের নতুন নতুন গার্মেন্ট সংশ্লিষ্ট প্রযুক্তির খোঁজ নিতে আসে ক্রেতারাও। যেগুলি আমরা চায়না যায় দেখতে হইতো, অন্য কান্ট্রিতে বিভিন্ন কান্ট্রিতে এক্সিবিশন হয় সেখানে যায় দেখতে হইতো, এটা এখানে এসে করতেছি। চীন বাংলাদেশের মধ্যে একটা সুন্দর রিলেশন আছে, যার ফলে আমরা ম্যাক্সিমাম জিনিসের উপরে ডিপেন্ড করি, বিশেষ করে মেশিনারিজ, অ্যাক্সেসরিজ, র ম্যাটেরিয়ালস। এছাড়া মেলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ ডিজাইনাররা তুলে ধরেন তাদের তৈরি রুচিশীল পোশাক। এই ড্রেসটা মূলত হচ্ছে কচুরিপানা ইন্সপিরেশন থেকে মেক করা হয়েছে। যারা হচ্ছে ইকো ফ্রেন্ডলি, দেন হচ্ছে সাস্টেনেবিলিটি প্রমোট করে, ফ্যাশন রিলেটেড হচ্ছে আপনার কাজ করে, ওদেরকে মাথায় রেখেই হচ্ছে ড্রেসটা মেক করা হয়েছে। এই মেলার মধ্যে আমরা কিছু সংখ্যক অর্ডারও পেয়েছি। আশাবাদী যে আমরা সামনের দিনগুলোতে এই মেশিনগুলো দিয়ে মার্কেটে ভালো কিছু করব। এ নিয়ে দ্বিতীয় আয়োজন ছিল বাংলাদেশ চীন সবুজ বস্ত্র প্রদর্শনী। আয়োজক ছিল সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড। প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা জানান, এবারের মেলা ঘুরে দেখেন অন্তত ৪,০০০ ক্রেতা ও দর্শনার্থী। আমাদের এক্সিবিশনটাতে খুব স্ট্রংলি চাইনিজ এম্বাসির সাপোর্টে আছে, অ্যান্ড হচ্ছে চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ, CEAB, ওরা আমাদের কো-অর্গানাইজার এই এক্সিবিশনটা। সো ওভারঅল আমাদের এক্সিবিশনের যদি আমি রিভিউ বলি, এভরিথিং ইজ ভেরি গুড। আমাদের এক্সিবিটররা খুবই হ্যাপি, উই আর হ্যাভিং আ গুড নাম্বার অফ ভিজিটার্স। সব মিলিয়ে ৩ দিনের এ আয়োজন যেন শুধু একটি প্রদর্শনী নয়, বরং ছিল সবুজ শিল্প বিপ্লবের পথে বাংলাদেশ ও চীনের অংশীদারিত্বের নতুন এক বার্তা। হাজার বছর আগে চীনের আবিষ্কার চা। এই চাকে শুধু পানীয় বলা যাবে না, চায়ের আছে সমৃদ্ধ সংস্কৃতি ও গভীর ঐতিহ্য। ভৌগোলিক সীমানা পেরিয়ে দুটি বন্ধুভাবাপন্ন দেশের হৃদ্যতা প্রকাশের অনন্য মাধ্যম এটি। এমন ধারণা নিয়ে আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে ঢাকায় উদযাপিত হলো বর্ণিল চীন বাংলাদেশ চা সংস্কৃতি বিনিময় অনুষ্ঠান। বছরের পুরনো চা কি করে আধুনিক যুগে এসে দুই দেশের মানুষকে এক সুতোয় বাঁধতে পারে, সেটারই উজ্জ্বল দৃষ্টান্ত দেখা গেল এই আয়োজনে। চা শুধু একটি পানীয় নয়, এটি সংস্কৃতি, ঐতিহ্য এবং দুটি বন্ধুভাবাপন্ন দেশের মেলবন্ধনের এক অনন্য মাধ্যম। এই দর্শনকে সামনে রেখেই ২১ মে আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে রাজধানী ঢাকার শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির স্থায়ী ক্যাম্পাসে জমকালো আয়োজনে সম্পন্ন হল চীন বাংলাদেশ চা সংস্কৃতি বিনিময় অনুষ্ঠান। চায়ের সুবাসে চীন বাংলাদেশ মৈত্রী, চীনা সংস্কৃতিতে হৃদয়ের মেলবন্ধন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে যৌথভাবে উৎসবের আয়োজন করেছিল শান্ত মারিয়াম হোং হো কনফুসিয়াস ক্লাসরুম এবং শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি। অনুষ্ঠানে কূটনৈতিক, ব্যবসায়ী ও সাংস্কৃতিক অঙ্গনের এক ঝাঁক বিশিষ্ট চীনা ও বাংলাদেশি প্রতিনিধি অংশ নেন। আমন্ত্রিত চীনা অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং, বাংলাদেশ চীনা এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশনের সভাপতি সিয়ে খাংচিয়া এবং ওভারসিজ চাইনিজ ফেডারেশন ইন বাংলাদেশের সহসভাপতি হুয়াং ওয়েন সহ অন্যান্যরা। চা একটি ছোট পাতা হতে পারে, কিন্তু এটি মাটি, শ্রম, জীবন, সংস্কৃতি এবং বন্ধুত্বকে এক সুতোয় বাঁধে। চীনকে চায়ের অন্যতম আদিনিবাস বলা হয়, আর বাংলাদেশও দক্ষিণ এশিয়ার একটি অন্যতম প্রধান চা উৎপাদনকারী দেশ। আজ আমরা এখানে শুধু চায়ের স্বাদ নিতে আসিনি, বরং চায়ের মাধ্যমে সংস্কৃতি ও বন্ধুত্বকে উপলব্ধি করতে এসেছি।
3 ঘণ্টা ব্যাপী এই অনুষ্ঠান সূচি সাজানো হয়েছিল অত্যন্ত আকর্ষণীয় ও তথ্যবহুল সব পর্ব দিয়ে। মূল আনুষ্ঠানিকতার শুরুতেই ছিল চীনা অক্ষর লিখন এবং চীনা কথোপকথন বুথের পরিচিতি, যা আগন্তুকদের মাঝে বেশ সাড়া ফেলে। এরপর মঞ্চমাথায় দুই দেশের চমৎকার সব সাংস্কৃতিক পরিবেশনা, যার মধ্যে ছিল ঐতিহ্যবাহী চীনা মার্শাল আর্ট, থাই চি এবং চা সংস্কৃতির উপর নির্মিত বিশেষ ভিডিও প্রদর্শনী। তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল দুই দেশের ঐতিহ্যবাহী চা প্রস্তুত ও পরিবেশন শিল্প বা টি আর্ট শো। দুই দেশের হাজার বছরের পুরনো চা সংস্কৃতি কিভাবে আধুনিক যুগে এসেও ভূরাজনৈতিক সীমানা ছাড়িয়ে মানুষের হৃদয়কে এক সুতোয় বাঁধতে পারে, এই আয়োজন তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল বলে আশা করছেন সংশ্লিষ্টরা। কুয়াংচৌতে হয়ে গেল 21তম আন্তর্জাতিক কাগজ শিল্প প্রদর্শনী পেপার এক্সপো চায়না। 3 দিনের এই প্রদর্শনীতে কাগজ শিল্পের আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি ও পরিবেশ বান্ধব পণ্য প্রদর্শিত হয়েছে। বিশেষ আকর্ষণ ছিল এমন এক কাগজ যা ধোয়া যায়, যা দিয়ে ব্যাগ ও জুতাও বানানো যায়। পাশাপাশি প্রাকৃতিক নানা উপাদান দিয়ে তৈরি কাগজও প্রদর্শিত হয়েছে। বিস্তারিত জানবো রিপোর্টে। চীনের কোয়াংচৌর বিশাল এক প্রদর্শনী কেন্দ্রে ঢুকতেই চোখ আটকে যায়। সারি সারি সাজানো ব্যাগ, জুতা, ঘরের সাজসজ্জার নানা উপকরণ, সবকিছুই দেখতে যেন মূল্যবান চামড়ার তৈরি। চকচকে রং, নিখুঁত কারুকাজ আর আধুনিক নকশা দেখে সহজেই ভুল হতে পারে, কিন্তু কাছে গিয়ে মিলল আসল বিস্ময়। এসবের কোনোটি চামড়ার নয়, বরং তৈরি কাগজের। যে কাগজকে আমরা এতদিন শুধু লেখালেখি উপকরণ হিসেবেই চিনে এসেছি, সেই কাগজই এখন হয়ে উঠছে টেকসই ফ্যাশন ও পরিবেশ বান্ধব পণ্যের নতুন বিকল্প। এই বিস্ময়কর রূপান্তরের গল্প তুলে ধরা হয়েছে চীনের কোয়াংচৌতে আয়োজিত আন্তর্জাতিক কাগজ শিল্প প্রদর্শনীতে। দক্ষিণ চীনের কোয়াংচৌতে গত বুধবার শুরু হয় 21তম আন্তর্জাতিক কাগজ শিল্প প্রদর্শনী পেপার এক্সপো চায়না। শুক্রবার পর্যন্ত চলা এ আয়োজনে অংশ নেয় দেশি বিদেশি 2 শতাধিক শীর্ষস্থানীয় কাগজ প্রস্তুতকারী ও যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান। প্রদর্শনীর প্রতিটি প্রাঙ্গণ যেন বলছিল কাগজ শিল্পের ভবিষ্যতের গল্প। সবচেয়ে কৌতূহল তৈরি করে ধোয়া যায় এমন ক্রাফট পেপার। দেখতে সাধারণ হলেও এর বৈশিষ্ট্য সহজে কুঁচকায় না, টেকসই এবং পচনশীল। আসল চামড়ার তুলনায় এই উপাদান প্রায় 1/3 দামে বিক্রি করা সম্ভব। এটি 10 থেকে 20 বছর পর্যন্ত টেকসই হতে পারে, যা সহজে নষ্ট হয় না। অন্যদিকে কৃত্রিম ও আসল চামড়া সাধারণত 3 থেকে 5 বছরের মধ্যেই ক্ষয় হতে শুরু করে। প্রদর্শনীতে শিশাল ও তুঁত গাছের শেকড়ের ছাল দিয়ে তৈরি বিশেষ কাগজও নজর কাড়ে। আর বিক্রেতারা জানান, পরিবেশ সুরক্ষার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা তা পণ্যের মাধ্যমে তুলে ধরছেন। পরিবেশ বান্ধব পণ্যের প্রতি মানুষের দিন দিন আগ্রহ বাড়ছে। অনেক দেশীয় প্রতিষ্ঠান এখন আন্তর্জাতিক ক্রেতাদের কাছেও এ ধরনের কাগজের অর্ডার করছে। প্রদর্শনীতে আসা এক ভারতীয় ক্রেতা চীনের প্রযুক্তি ও উদ্ভাবনের প্রশংসা করে বলেন, প্রায় 2 দশক ধরে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা করছেন, আর সময়ের সঙ্গে তাদের প্রযুক্তিগত পরিবর্তন তাকে প্রতিবারই নতুনভাবে বিস্মিত করেছে। 1000 মাইল দূরে কূটনৈতিক টেবিলে করমর্দন, আর তার প্রভাব পড়ে মাঠে দাঁড়িয়ে থাকা কৃষকদের জীবনে। চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের উষ্ণতা কিংবা শীতলতা কেবল রাজনীতি বা অর্থনীতির হিসাবে আটকে থাকে না, বদলে দেয় ফসলের দাম, রপ্তানির পথ আর সঙ্গে কৃষকের ভবিষ্যৎ। সম্প্রতি প্রেসিডেন্ট শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠিত বৈঠক ঘিরে নতুন করে আশার আলো দেখছেন মার্কিন সয়াবিন খাত সংশ্লিষ্ট চাষিরা। ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটার বিস্তীর্ণ কৃষি জমিতে ট্রাক্টরের শব্দ উঠছে ধীরে ধীরে। 4 প্রজন্ম ধরে চাষ করা সেই জমিতে বীজ বুনতে বুনতে কৃষক মাইক মাইক্রেইনের চোখে মুখে একটাই প্রশ্ন, এবারও কি চীনের বাজারে পৌঁছাবে তার ফসল? কারণ 1000 মাইল দূরের বেইজিংয়ে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ে নেওয়া সিদ্ধান্ত কখনো কখনো বদলে দেয় এই কৃষকদের একটি বছরের হিসাব নিকাশ। সম্প্রতি 9 বছর পর কোনো মার্কিন প্রেসিডেন্টের চীন সফর এবং গেল বছরের অক্টোবরে দক্ষিণ কোরিয়ার বুসানে বৈঠকের পর
এবারেই প্রথম মুখোমুখি হলেন শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্প। আর এ সফর ঘিরেই নতুন আশায় বুক বাঁধেন মার্কিন কৃষকরা, কারণ দুদেশের বৈঠক মানেই তো সম্পর্ক উন্নয়ন। বিশেষ করে সয়াবিন খাতের কৃষকদের প্রত্যাশা চীন ও যুক্তরাষ্ট্রের কৃষি সহযোগিতা ফের স্থিতিশীল ও মজবুত হতে পারে, কারণ বিশ্বের অন্যতম বড় কৃষিপণ্য বাজার তো চীনই। এ প্রসঙ্গে চায়না সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভিকে সাক্ষাৎকারে মার্কিন সয়াবিন রপ্তানি পরিষদের প্রধান নির্বাহী সাটার বলেন, দুদেশের কৃষি বাণিজ্য একে অপরের পরিপূরক। চীনের আমদানি আর যুক্তরাষ্ট্রের বিক্রি করা প্রয়োজন। আমাদের একে অপরকে প্রয়োজন। আমাদের দেশে যতটা খরচ হয় তার চেয়েও বেশি উৎপাদন করি আমরা। চীন যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের বৈঠক কৃষকদের এক আস্থার জায়গা উল্লেখ করে তিনি আরও বলেন, কৃষকরা বিশ্বাস করেন যে সরকারি ও ব্যবসায়িক দুই পর্যায়েই চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নত হলে উভয় পক্ষই হবে লাভবান। তবে আশার পাশাপাশি রয়েছে শঙ্কাও। আগামী বছরও যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে আমাদের জন্য টিকে থাকা কঠিন হয়ে পড়বে। দেখা যাক সামনে কি হবে। দুদেশের রাজনৈতিক সম্পর্কের ওঠানামা যতই থাকুক, মাঠের কৃষকরা এখনও বিশ্বাস করেন সহযোগিতার পথই সবচেয়ে লাভজনক। চীনের একটি ব্যস্ত হাসপাতালের আইসিইউ, যেখানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে প্রতিটি মুহূর্ত লড়াইয়ের। সেই কঠিন পরিবেশে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন এক তরুণ নার্স সান কো তাও। একটি হাসপাতালের মেডিসিন বিভাগে কর্মরত এই পুরুষ নার্স আইসিইউতে রোগীদের জন্য লিখছেন হারিয়ে যাওয়া স্মৃতির ডায়েরি। গল্পের শুরু 2 বছর আগে উত্তর পশ্চিম চীনের কানসু প্রদেশের লানচৌ শহরের এক হাসপাতালে। সেখানে ইন্টার্নশিপ করছিলেন কুয়োতাও। তখন থেকেই নিজের অবসর সময়ে এই তরুণ নার্স নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে অচেতন রোগীদের প্রতিদিনের ঘটনা লিখে রাখার অভ্যাসটা শুরু করেন। তার উদ্দেশ্য একটাই, রোগীরা যখন সুস্থ হয়ে ফিরবেন তখন জীবনের হারিয়ে যাওয়া সময়টুকু যেন ফিরে পান এই স্মৃতির দিনলিপিকায়। এই তরুণ নার্স কাজ করছেন চীনের আর্মি মেডিকেল ইউনিভার্সিটির অধিভুক্ত সেন্টার অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগে। আইসিইউ একটি বিচ্ছিন্ন জায়গা, যেখানে পরিবার, বন্ধুবান্ধব কেউ থাকে না এবং রোগীরা জটিল চিকিৎসার নানা সমস্যার মধ্য দিয়ে যান। আইসিইউ থেকে ছাড়া পাওয়ার পর তাদের মধ্যে উদ্বেগ বা বিষণ্ণতার লক্ষণ দেখা দিতে পারে। একজন পর্যবেক্ষক হিসেবে তাদের জন্য সেই মুহূর্তগুলো ডায়েরিতে লিখে রাখলে পরবর্তী সময়ে তারা তা জানতে পারেন। প্রতি শিফটে টানা কাজের চাপের মধ্যে কাজ করেন কুয়োতাও। 2 ঘন্টা পরপর রোগীদের অবস্থান বদলানো, মনিটরে পর্যবেক্ষণ, জরুরি চিকিৎসা সহায়তা সবকিছুই চলে নিরবচ্ছিন্নভাবে। শিফট শেষ হলেও থেমে বা দমে যান না। রাতে কোনো এক ফাঁকে লিখে ফেলেন রোগীর গল্প। এ পর্যন্ত 40 জনেরও বেশি রোগীর জন্য ডায়েরি লিখেছেন তিনি। অবশ্য প্রতিটি গল্প লেখা শুরুর আগে নেন রোগীর পরিবারের অনুমতি। এমন উদ্যোগ এখন আর একক প্রচেষ্টা নয়, সহকর্মীরাও যুক্ত হয়েছেন তার এই কাজে। এখন হাসপাতালে গড়ে উঠেছে আইসিইউ ডায়েরি গ্রুপ, যারা পালাক্রমে ছবি তোলা, নোট নেওয়া এবং তথ্য সংরক্ষণের কাজটা করছেন। গবেষণায় দেখা গেছে আইসিইউ ডায়েরি রোগীদের পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, উদ্বেগ ও বিষণ্ণতা কমাতেও সহায়তা করে। একটি আইসিইউর কঠিন বাস্তবতার ভেতর এই ডায়েরি এখন হয়ে উঠেছে শক্তিশালী ভাষা। ঢাকা বেইজিং এক্সপ্রেসে আজ এ পর্যন্ত। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে চ্যানেল 24-এর পর্দায়। শুভরাত্রি।